হাই ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBZ লার্নিং ল্যাব অ্যান্ড অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি এখন ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন এ ডে টেক্সটির সমস্ত এক্সারসাইজেস তোমাদের জন্য সলভ করব। আমি ক্লাস 9-এর প্রথম দিককার লেসনগুলো যেমন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, অটম, এ ডে ইন দ্য জু তোমাদের জন্য ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ করে এবং এক্সারসাইজেস সলভ করে ভিডিও আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো মন দিয়ে দেখলে বুঝতে পারবে আমি সর্বতোভাবে চেষ্টা করেছি যাতে তোমাদের টেক্সটগুলো এবং এক্সারসাইজের সলিউশন খুব সহজ ও বোধগম্য হয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এতে তোমাদের অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে সুবিধা হবে। ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে তোমাদের ইংরাজি বিষয়টি একেবারেই কঠিন মনে হবে না বলে আমার ধারণা। তাহলে আমি এক্সারসাইজেস সলভ করা শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো ও বোঝার চেষ্টা করো। প্রতিটি উত্তর সহজ, অনাবশ্যক বড় নয়, টু দ্য পয়েন্ট এবং স্ট্যান্ডার্ড ইংলিশে লেখা। এক্সারসাইজ 1, টিক মার্ক দাও দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, প্রদত্ত বিকল্পগুলি থেকে। 1, মেন অ্যান্ড উমেন, মানব এবং মানবীরা, কেম ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে এসেছিল, টু ভেনাস, শুক্র গ্রহে। বাই, দ্বারা, কিসের দ্বারা, এখানে অ্যারোপ্লেন আছে, হেলিকপ্টারস আছে, রকেটস আছে, স্যাটেলাইটস আছে। তাহলে এই চারটের মধ্যে তোমরা জানো উত্তর হবে রকেটস। মানব এবং মানবীরা পৃথিবী থেকে এসেছিল শুক্র গ্রহে রকেটের দ্বারা। নাম্বার 2, দ্য চিলড্রেন লার্নড দ্যাট, শিশুরা শিখেছিল যে দ্য সান ওয়াজ লাইক এ অ্যান, সূর্য ছিল মতো, কিসের মতো, এখানে রয়েছে চারটে অপশান, লেমন লেবু, অ্যাপেল আপেল, অরেঞ্জ কমলা লেবু, গুয়াভা পেয়ারার মতো। আনসার লেমন, সূর্যকে দেখতে বাচ্চারা শিখেছিল যে সূর্যকে দেখতে লেবুর মতো। নাম্বার 3, দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন, বাচ্চারা অনেক দিন আগেই ভুলে গিয়েছিল দ্য কালার অফ দ্য, কালার মানে রং, অফ দ্য, এখানে চারটে অপশান দেওয়া আছে, আর্থ পৃথিবী, সান সূর্য, ভেনাস শুক্র গ্রহ, মুন চাঁদ। এখানে আনসার হবে সান, বাচ্চারা অনেক দিন আগেই ভুলে গিয়েছিল সূর্যের রং। নেক্সট 4, হোয়েন দ্য চিলড্রেন ফেল্ট ওয়ার্ম, যখন বাচ্চারা অনুভব করেছিল গরম, ইন দ্য সান দে টুক অফ, তারা খুলে ফেলেছিল, টুক অফ কথাটার অর্থ খুলে ফেলেছিল, দেয়ার তাদের, এখানে রয়েছে চারটে অপশান, জ্যাকেটস, সোয়েটার্স, ব্লেজার্স, কোটস। এখানে উত্তরটা হবে জ্যাকেটস, যখন তাদের গরম বোধ হয়েছিল বাচ্চারা তখন খুলে ফেলেছিল তাদের জ্যাকেটগুলো। নাম্বার 5, দ্য চিলড্রেন কেম টু নো, বাচ্চারা জানতে পেরেছিল দ্যাট দ্য সান উড কাম আউট, যে সূর্য বেরিয়ে এসেছিল, আফটার 2 years, 6 years, 7 years, 9 years, সূর্য বেরিয়ে এসেছিল 7 বছর পরে, তাই উত্তর হবে 7 years। আমি এখানে দেখো প্রত্যেকটায় টিক মার্ক দিয়ে দিয়েছি এবং লাস্টে রয়েছে 9 years, তাহলে উত্তরটা হচ্ছে 7 years। এখানে প্রত্যেকটায় আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স,
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও উইদিন 15 ওয়ার্ডস, 15টা শব্দের মধ্যে। এখানে কিন্তু শব্দ বলে দেওয়া আছে, তাই খুব বড় লিখলে চলবে না। হাউ ডিড দ্য হেভি স্টর্মস, হাউ মানে কেমন করে, ডিড দ্য হেভি, হেভি মানে হচ্ছে প্রচণ্ড ঝড়, স্টর্মস মানে ঝড়, অ্যাফেক্ট প্রভাবিত করেছিল দ্য আইল্যান্ডস অফ ভেনাস, ভেনাসের দ্বীপগুলোকে কিভাবে প্রচণ্ড ঝড় প্রভাবিত করেছিল। আনসার, দ্য হেভি স্টর্মস, প্রচণ্ড ঝড় অ্যাফেক্টেড প্রভাবিত করেছিল দ্য আইল্যান্ডস অফ ভেনাস, শুক্র গ্রহের দ্বীপগুলোকে, বাই কজিং সৃষ্টি করে, ঘটিয়ে, টাইডাল ওয়েভস জোয়ারের ঢেউ, দ্যাট কেম ওভার দ্য আইল্যান্ডস, দ্যাট বলতে যে ঢেউগুলো, কেম ওভার আছড়ে পড়েছিল, দ্য আইল্যান্ডস দ্বীপপুঞ্জের ওপর। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান, হোয়াট মানে কি, ডিড দ্য চিলড্রেন বাচ্চারা লিখেছিল, অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য সান সূর্য সম্বন্ধে বাচ্চারা কি লিখেছিল। দ্য চিলড্রেন অফ ভেনাস রোড, বাচ্চারা শুক্র গ্রহের বাচ্চারা রোড লিখেছিল, স্মল স্টোরিজ ছোট গল্পগুলি, এসেস অনুচ্ছেদগুলি, আর পোয়েমস কবিতাগুলি, অ্যাবাউট দ্য সান সূর্য সম্পর্কে। হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে, হোয়ার মানে কোথায়, ডিড দ্য চিলড্রেন বাচ্চারা, প্লে মানে খেলা করেছিল। আনসার, দ্য চিলড্রেন অফ ভেনাস, ভেনাস শুক্র গ্রহের বাচ্চারা, প্লেইড খেলেছিল, ইন দ্য ইকোয়িং টানেলস প্রতিধ্বনিময় সুড়ঙ্গগুলিতে, অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, আন্ডারগ্রাউন্ড সিটি অর্থাৎ মাটির তলায় শহরে। হাউ ডিড দ্য জঙ্গল ইন ভেনাস লুক, শুক্র গ্রহে জঙ্গলগুলো দেখতে কেমন ছিল। দ্য জঙ্গল ইন দ্য ভেনাস, শুক্র গ্রহে জঙ্গলগুলো, লুকড দেখিয়েছিল, ভাস্ট বিশাল, অ্যান্ড এভার গ্রোয়িং এবং চির বৃদ্ধিমান, ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এটা ছিল অর্থাৎ জঙ্গলটা ছিল, দ্য কালার জঙ্গলটা ছিল রবার রঙের, ছাই রঙের এবং কালির রঙের। এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ 25 ওয়ার্ডস, এখানে 25টা শব্দে উত্তর দিতে বলেছে, এখানে উত্তরগুলো একটু বড় হবে। হোয়াই ওয়ার দ্য চিলড্রেন এগার টু সি দ্য সান, কেন চিলড্রেন বাচ্চারা এগার উৎসুক ছিল, টু সি দ্য সান সূর্যকে দেখতে। দ্য চিলড্রেন ওয়ার এগার বাচ্চারা ছিল উৎসুক, টু সি দ্য সান সূর্যকে দেখতে, বিকজ দে হ্যাড ফরগটেন কারণ তারা ভুলে গিয়েছিল, দ্য কালার অফ দ্য সান সূর্যের রং ভুলে গিয়েছিল, অ্যান্ড দ্য হিট এবং তাপ, অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, হাউ মানে কেমন, ইট মানে এখানে ইট বলতে সূর্যকে বোঝাচ্ছে, সূর্য রিয়েলি মানে আসলে, ওয়াজ সূর্য আসলে কেমন ছিল তা ভুলে গিয়েছিল, এবং সূর্য আসলে সূর্যের যে তাপ সেটা কেমন ছিল সেটা ভুলে গিয়েছিল। দে হ্যাড বিন অনলি 2 years old, তারা ছিল মাত্র 2 বছর বয়সী। হোয়েন ইট লাস্ট কেম আউট, যখন এটা অর্থাৎ সূর্য লাস্ট শেষবারের জন্য বেরিয়ে এসেছিল, 7 years ago 7 বছর আগে, জাস্ট ফর অ্যান আওয়ার শুধুমাত্র 1 ঘন্টার জন্য। তাহলে বুঝতে পেরেছো যে বাচ্চারা কেন সূর্যকে দেখতে উৎসুক ছিল, কারণ সূর্যের কালার ভুলে গিয়েছিল, রং ভুলে গিয়েছিল, এবং
তাপও ভুলে গিয়েছিল এবং হাউ ইট রিয়েলি ওয়াজ, অর্থাৎ সূর্য কেমন ছিল সেটাও ভুলে গিয়েছিল। আর তারা মাত্র 2 বছর বয়সী ছিল যখন সূর্য বেরিয়ে এসেছিল শুধুমাত্র 1 ঘন্টার জন্য। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু, বাচ্চারা কি করেছিল? ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি কথাটির অর্থ সঙ্গে সঙ্গে। আফটার দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে যাওয়ার পরে, আফটার মানে পরে। আনসার দ্য চিলড্রেন ইমিডিয়েটলি, বাচ্চারা সঙ্গে সঙ্গে। পুট দেয়ার হ্যান্ডস, রেখেছিল তাদের হাতগুলি। টু দেয়ার ইয়ার্স, তাদের কানে। অ্যাজ দ্য সাইলেন্স, অ্যাজ মানে যেহেতু, দ্য সাইলেন্স নিস্তব্ধতা, ওয়াজ সো ইমেন্স খুবই, ইমেন্স মানে অপরিমেয় বা প্রচুর, নিস্তব্ধতা ছিল প্রচুর। দেন দে রাশড আউট, তারপরে তারা ছুটে বেরিয়েছিল। ইলিং, ইলিং চিৎকার করতে করতে। অ্যাজ দ্য সান কেম আউট, যখন, অ্যাজ মানে যখন, দ্য সান সূর্য বেরিয়ে এসেছিল। দে র্যান কন্টিনিউয়াসলি, তারা অনবরত ছুটেছিল। প্লেইড হাইড অ্যান্ড সিক, খেলেছিল লুকোচুরি। হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি। অ্যান্ড এনজয়েড দ্য ওয়ার্ম সান, এবং উপভোগ করেছিল উষ্ণ বা গরম সূর্য। এটাকে আরও আমি একটু ছোট করে লিখিয়ে দিয়েছি। অর দিয়ে যারা বড় করে লিখতে, যাদের বড় করে লিখতে একটু অসুবিধা হবে তারা এটা লিখলেও পুরো নম্বর পাবে। দ্য চিলড্রেন রাস্ট আউট ইলিং, বাচ্চারা ছুটে বেরিয়ে এসেছিল চিৎকার করতে করতে। দে র্যান কন্টিনিউয়াসলি, তারা দৌড়েছিল অনবরত। প্লেইড হাইড অ্যান্ড সিক, খেলেছিল লুকোচুরি। অ্যান্ড এনজয়েড, এবং উপভোগ করেছিল দ্য ওয়ার্ম সান, উষ্ণ সূর্যকে। পরের কোশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, দ্যাট দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি, কেন তুমি মনে করো বাচ্চারা অনুভব করছিল আনহ্যাপি, অসুখী। হোয়েন ইট স্টার্টেড রেইনিং এগেন, যখন স্টার্টেড শুরু হয়েছিল বৃষ্টি পড়তে আবার। আই থিঙ্ক দ্যাট, এখানে দেখো আমি প্রশ্ন থেকেই উত্তর লিখিয়ে দিয়েছি। এখানে লেখা রয়েছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি, আমি এখানে লিখেছি আই থিঙ্ক। থিঙ্কের পর থেকে তোমরা প্রশ্ন থেকেই বসিয়ে দেবে। আই থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি, আমি মনে করি বাচ্চারা অনুভব করছিল অসুখী বা অখুশি। হোয়েন ইট স্টার্টেড রেইনিং, যখন বৃষ্টি পড়তে শুরু হয়েছিল। বিকজ, এবার দেখো আমি বিকজ দিয়েছি, প্রশ্ন থেকে প্রথমে লিখে দিলাম। দে উড হ্যাভ টু ওয়েট, কারণ তাদের অপেক্ষা করতে হতো। অ্যানাদার 7 years, আরও 7 বছর। টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য। অ্যান্ড এনজয়, এবং উপভোগ করার জন্য। দ্য সামার টাইম, গ্রীষ্মকাল। আউট ইন দ্য ওপেন নেচার, আউট মানে হচ্ছে বাইরে। ইন দ্য ওপেন নেচার, খোলা প্রকৃতিতে। নেক্সট, পরেরটা এক্সারসাইজ 4, রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্সেস। নিচে কতগুলো সেন্টেন্সের সেট দেওয়া হয়েছে, সেগুলোকে পড়তে বলা হয়েছে। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা হাওয়া বইছিল। অ্যারাউন্ড দেম, অ্যারাউন্ড মানে চারিদিকে, দেম মানে তাদের চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বইছিল। এটা সিম্পল সেন্টেন্স। এখানে কোন ধরনের সেন্টেন্স বলতে বলা হয়েছে? সেন্টেন্স তোমরা জানো 3 প্রকার আছে গঠনগত দিক থেকে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কথাটির অর্থ সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স কথাটির অর্থ জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স কথাটির অর্থ
যৌগিক বাক্য। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে, তাই দেখো আমি এখানে ভার্বটাকে আন্ডারলাইন করেছি। এখানে ব্লিউটা ভার্ব, একটা ঠান্ডা হাওয়া বইছিল, একটা ঠান্ডা হাওয়া বইছিল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে। এখানে একটাই ভার্ব আছে, তাই এটা সিম্পল সেন্টেন্স। বিয়েটা দেখো, হোয়েন দ্য সান কেম আউট, যখন সূর্য কেম আউট বেরিয়ে এসেছিল, লাস্ট 7 years এগো, লাস্ট মানে গতবার, 7 বছর আগে, দে ওয়্যার টু ইয়ং, তারা ছিল খুবই ছোট। এখানে ইয়ং মানে ছোট। তাহলে এখানে লক্ষ্য করো, দ্য সান কেম আউট একটা ভার্ব আছে, তার সাবজেক্ট সান, আর তারপরে দেখো আরেকটা ভার্ব আছে ওয়্যার, এর সাবজেক্ট দে। এখানে দুটো ভার্ব আছে এবং দুটো সেন্টেন্স এখানে রয়েছে, দুটো ক্লজ রয়েছে, তাই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন দিয়ে একটা ক্লজ শুরু হয়েছে, 7 আর দে ওয়্যার টু ইয়ং, দে থেকে শুরু হয়েছে আরেকটা ক্লজ। সি দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা খুলে ফেলেছিল তাদের জ্যাকেটগুলি। অ্যান্ড লেট দ্য সান, এবং লেট মানে দেওয়া, দিয়েছিল সূর্যকে, ওয়ার্ম দেয়ার আর্মস, গরম করতে তাদের বাহুগুলো। এটা দেখো, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স এই কারণেই এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। কমপ্লেক্স সেন্টেন্সে দেখো, এখানে প্রিন্সিপাল ক্লজ আছে, দে ওয়্যার টু ইয়ং, কিন্তু হোয়েন দ্য সান কেম আউট লাস্ট 7 years এগো, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, মানে তৈরি করার জন্য বা অর্থ তৈরি করার জন্য। কিন্তু নিচের সি এর সেন্টেন্সটা দেখো, দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেট খুলে ফেলেছিল, এটা একটা স্বাধীন সেন্টেন্স। এই সেন্টেন্সটা কারোর উপর নির্ভরশীল নয়। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার হ্যান্ডস, এবং দিল সূর্যকে তাদের বাহুগুলো গরম করার জন্য। তাহলে এই লেট থেকে যে সেন্টেন্সটা শুরু হয়েছে সেটাও একটা স্বাধীন সেন্টেন্স, এটাও নিজের মানে করতে পারে, তাই এই দুটো সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে জয়েন করা আছে। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে দেখো, সেট টু এ উইন্ড দ্যাট ওয়াজ কুল ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা বাতাস, একটা হাওয়া, দ্যাট ওয়াজ কুল যেটা ছিল ঠান্ডা, ব্লিউ অ্যারাউন্ড দেম বইছিল তাদের চারিদিকে। এখানে দেখো, এই উইন্ড বলে দ্যাট ওয়াজ কুল মানে বোঝাচ্ছে বাতাসের সম্পর্কে বলা হয়েছে, হাওয়ার সম্পর্কে বলা হয়েছে, হাওয়াটা ছিল ঠান্ডা। তাহলে এখানে দেখো যে এই উইন্ডের সম্পর্কে বলা হয়েছে দ্যাট ওয়াজ কুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের সম্পর্কে, নাউন হচ্ছে এ উইন্ড, এটাকে অ্যান্টিসিডেন্টও বলা হয়। এই উইন্ডের সম্পর্কে এখানে এই ক্লজে বলা হয়েছে, এই ক্লজ কথাটির অর্থ বাক্যাংশ, এই বাক্যাংশে বলা হয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল অর্থ তৈরি করার জন্য। দ্য সান কেম আউট লাস্ট 7 years এগো, সূর্য বেরিয়ে এসেছিল গত 7 বছর আগে। অ্যান্ড দে ওয়্যার টু ইয়ং দেন, এবং তারা ছিল খুবই ছোট তখন। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে দেখো দুটো স্বাধীন বাক্য রয়েছে এবং অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। দ্য সান কেম আউট লাস্ট 7 years এগো, সূর্য বেরিয়ে এসেছিল গত 7 বছর আগে। এই সেন্টেন্সটা একাই নিজের মানে তৈরি করছে। আবার দেখো, দে ওয়্যার টু ইয়ং দেন, তারা তখন খুব ছোট ছিল। তাহলে এই সেন্টেন্সটাও একা নিজের মানে তৈরি করছে, শুধু অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। এটা কম্পাউন্ড সেন্টেন্স।
পরেরটা সি, টেকিং অফ দেয়ার জ্যাকেটস, তাদের জ্যাকেট খুলে নিয়ে, দে লেট দ্য সান, তারা দিল সূর্যকে, ওয়ার্ম দেয়ার আর্মস, গরম করতে তাদের বাহুগুলোকে। এখানে দেখো একটাই ভার্ব রয়েছে, দে লেট মানে তারা দিল, লেটটা এখানে ভার্ব। আর টেকিং অফ দেয়ার শার্ট, টেকিং অফ মানে খুলে নিয়ে, এটা কিন্তু ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নয় এবং এর আগে কোনো সাবজেক্টও নেই। তাহলে এখানে এটা হলো একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা ভার্ব লেট রয়েছে। এক্সারসাইজ 5, ডু অ্যাজ ডিরেক্টেড, যেরকম বলা আছে সেরকম করো। আই হ্যাভ এ ব্লু পেন, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে জটিল বাক্য তৈরি করতে বলা হয়েছে। আই হ্যাভ এ ব্লু পেন, এটা একটা সিম্পল সেন্টেন্স। আই হ্যাভ এ পেন, আমার আছে একটি পেন, হুইচ ইজ ব্লু, যেটা হয় নীল। এখানে দেখো ব্লুটা অ্যাডজেক্টিভ, এটা দিয়ে একটা ক্লজ তৈরি করা হয়েছে, একটা বাক্যাংশ তৈরি করা হয়েছে। আই হ্যাভ এ পেন, হ্যাভটা একটা ভার্ব আর ইজটা একটা ভার্ব। যেহেতু এখানে দুটো ভার্ব রয়েছে এবং হুইচ ইজ ব্লু, এই সেন্টেন্সটা আই হ্যাভ এ পেন এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাই হুইচ ইজ ব্লু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং এই পুরোটাই একটা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। সিইং এ স্নেক, একটা সাপকে দেখে, দি বয় শাউটেড, ছেলেটি চিৎকার করে উঠেছিল। চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তোমরা জানো যৌগিক বাক্য, এগুলো অ্যান্ড, বাট, অর ইত্যাদি দিয়ে জয়েন করা হয় এবং প্রত্যেকটি সেন্টেন্সের নিজস্ব অর্থ থাকে। এখানে দেখো, দি বয় স এ স্নেক, ছেলেটি একটা সাপ দেখেছিল, তাহলে এই কথাটার অর্থ আছে। এই যে সেন্টেন্সটা কারোর উপর নির্ভরশীল নয়। অ্যান্ড হি শাউটেড, এবং সে চেঁচিয়েছিল, সে চেঁচিয়েছিল, এই সেন্টেন্সটি বাক্যটি নিজের অর্থ আছে। এই বাক্যটি কারোর উপর অর্থ তৈরি করার জন্য নির্ভরশীল নয়। এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, আমি প্রথমেই বলেছি অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত হবে তবেই কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে এটা একটা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, আমি চিনি একটা মানুষকে, হু যে হয় খুবই, ওয়াইজ জ্ঞানী। চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে আই নো এ ম্যান, নো একটা ভার্ব আর ইজ একটা ভার্ব, এই দুটো ভার্বের মধ্যে একটা ভার্বকে কিন্তু তুলে দিতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে। তাই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সকে যদি তোমাদের সিম্পল সেন্টেন্স করতে হয় তাহলে মনে রাখতে হবে দুটো ভার্বের থেকে একটা ভার্বকে রাখবে আর একটা ভার্বকে তুলে দেবে। আই নো এ ওয়াইজ ম্যান, আমি চিনি একটি জ্ঞানী লোককে। তাহলে বুঝতে পারছো এখানে ইজ যে ভার্বটা আছে সেই ভার্বটা এখানে উঠিয়ে দেওয়া হয়েছে আর নো ভার্বটা রয়েছে আর ওয়াইজ ম্যান করে দেওয়া হয়েছে। পরেরটা ডিএরটা, দ্য গার্ল হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার, মেয়েটা যে নাচছে স্টেজের উপর, ইজ মাই সিস্টার হয় আমার বোন। এটা চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ এটা অ্যাডজেক্টিভ ক্লজ আর দ্য গার্ল ইজ মাই সিস্টার এইটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য তৈরি করতে বলা হয়েছে। দ্য গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, মেয়েটা নাচছে স্টেজের উপরে, এটা একটা স্বাধীন সেন্টেন্স, এটা নিজের অর্থ নিজেই তৈরি করতে পারে। অ্যান্ড সি ইজ মাই সিস্টার, এবং সে হয় আমার বোন। এই দুটো স্বাধীন সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, তাই এটা যৌগিক বাক্য। পরেরটা ই, আই মেট মাই ফ্রেন্ড, আমি দেখা করেছিলাম আমার বন্ধুর সঙ্গে, অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট,
এবং বলেছিলাম তাকে অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যান ইনসিডেন্ট একটা ঘটনা সম্বন্ধে বলেছিলাম। চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সরল বাক্যে রূপান্তরিত করতে হবে। কিন্তু দেখো এখানে আই মেটে একটা ভার্ব আছে আর টোল্ড আরেকটা ভার্ব আছে, এখানে দুটো ভার্ব আছে। এটা কিন্তু একটা যৌগিক বাক্য, অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। এই যৌগিক বাক্যকে সরল বাক্যে পরিণত করতে হলে দুটো ভার্বের মধ্যে একটা ভার্বকে তুলে দিতে হবে। খুব মনোযোগ সহকারে শোনো কিন্তু, এই দুটো ভার্বের মধ্যে একটা ভার্বকে তুলে দিতে হবে, একটা ভার্বকে রাখতে হবে। তাহলে মিটিং মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সঙ্গে দেখা করে, মিটটাকে এখানে মিটিং করে দেওয়া হলো, বন্ধুর সঙ্গে দেখা করে। আই টোল্ড হার অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, আমি বলেছিলাম অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য ইনসিডেন্ট আমি ঘটনা সম্পর্কে বলেছিলাম। মিটিংটা কোনো ফিনিট ভার্ব নয়, মিটিং মানে সাক্ষাৎ করে। মাই ফ্রেন্ড এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে আমি বলেছিলাম ঘটনা সম্পর্কে। তাহলে এখানে একটাই ভার্ব রয়েছে টোল্ড, তাই এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে, আমি তোমাদের বারবার বলে দিচ্ছি। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেইন, আকাশটা ছিল ওভারকাস্ট মানে মেঘাচ্ছন্ন, বাট কিন্তু ইট ডিড নট রেইন কিন্তু বৃষ্টি হয়নি। এখানে দেখো বাট দিয়ে দুটো স্বাধীন সেন্টেন্সকে জয়েন করা রয়েছে, দুটো সেন্টেন্সের মধ্যেই ভার্ব রয়েছে, একটা হচ্ছে ওয়াজ আর ডিড নট রেইন, এই ভার্ব রয়েছে। তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, যদিও আকাশটা ছিল মেঘাচ্ছন্ন বা মেঘে ঢাকা, ইট ডিড নট রেইন তথাপি বৃষ্টি হয়নি। পরেরটা এখানে দেখো, কম্পোজিশন, রিড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি, নিচের লেটারটা কেয়ারফুলি যত্ন সহকারে পড়ো। ইমাজিন কল্পনা করো, দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন এনরোলিং ইয়োরসেলফ টু এ বেসিক কম্পিউটার কোর্স, কল্পনা করো যে তুমি ইন্টারেস্টেড মানে তুমি আগ্রহী, ইন এনরোলিং নথিভুক্ত করতে, ইয়োরসেলফ তোমাকে, টু এ বেসিক কম্পিউটার কোর্স একটা বেসিক কম্পিউটার কোর্সে। দ্যাট হ্যাজ বিন অ্যাডভার্টাইজ, যেটা বিজ্ঞাপিত করা হয়েছে, ইন অ্যান ইংলিশ ডেইলি একটা ইংলিশ সংবাদপত্রে। নাও রাইট এ লেটার টু দ্য অ্যাডভার্টাইজার, এখন লেখো একটা চিঠি বিজ্ঞাপনদাতাকে, অ্যাডভার্টাইজারকে বিজ্ঞাপনদাতাকে। ডিরেক্টর অফ এবিসি কম্পিউটার এডুকেশন সেন্টার অথবা ডিরেক্টরকে অফ এবিসি কম্পিউটার এডুকেশন সেন্টার, এটা কম্পিউটার এডুকেশন সেন্টারের নাম। আস্কিং হিম হার, তাকে বলে, হিম বা হার এখানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। অ্যাবাউট সাম অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, অ্যাবাউট মানে বিষয়, সাম মানে কিছু, অফ দ্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট দিকগুলি, অফ দ্য কোর্সের, লাইক এলিজিবিলিটি যোগ্যতা, কি যোগ্যতা লাগবে যদি ওখানে নাম নথিভুক্ত করতে হয় বেসিক কম্পিউটার কোর্সে। ডিউরেশান সময়কাল, কতদিন লাগবে কোর্সটা শেষ করতে। উইকলি রুটিন, উইকলি মানে হচ্ছে সপ্তাহের রুটিন। অ্যান্ড কোর্স ফিস, এবং কোর্সের জন্য কি ফিস লাগবে। তাহলে এখানে দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছে কিভাবে লেটারটা লিখতে হবে। টু দ্য ডিরেক্টর, এখানে ডিরেক্টর এখানে 1 নম্বর দেওয়া হয়েছে। টু দ্য ডিরেক্টর এবিসি কম্পিউটার সেন্টার, তারপরে দেওয়া আছে 3 চৌরঙ্গি রোড, এখানে তোমরা দেখতে পাবে। আর তারপরে দেখতে পাচ্ছ কলকাতা 7,01,000। তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে টু দ্য ডিরেক্টর লেখা আছে। এবার এখানে টু হুম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, যার প্রতি তোমরা লেটারটা লিখছো,
এটা একটা পার্ট। এখানে তার নাম লিখতে হবে, তার পদমর্যাদা, এখানে তিনি হচ্ছেন ডিরেক্টর, পদমর্যাদা লিখতে হবে। তারপরে চলে এসো সাবজেক্ট, এখানে দেখো 1-2 করে দেওয়া রয়েছে, এই পয়েন্টটা তোমাদের লিখতে হবে। কোন পদমর্যাদার ব্যক্তিকে তুমি চিঠিটা লিখছো সেটা তোমাদের লিখতে হবে। তারপর সাবজেক্ট, বিষয়বস্তু, কি বিষয়ে তুমি চিঠিটা লিখছো। এনকোয়ারি ফর অ্যাডমিশন, ভর্তির জন্য অনুসন্ধান, এটা নাম্বার 2, এটাও তোমাদের লিখতে হবে এরকম ধরনের চিঠি লিখতে হলে। তারপরে দেখো লেখা আছে স্যার, ম্যাডাম। স্যার দেবে অথবা ম্যাডাম, যে কোনো একটা দেবে। যদি মহিলা হয় স্যার দেবে, আর যদি পুরুষ হয় ম্যাডাম দেবে। তারপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বডি অফ দ্য লেটার। আর স্যার অ্যান্ড ম্যাডাম, এটা হচ্ছে গ্রিটিং বা স্যালুটেশন, মানে সম্ভাষণ, কি নামে ডাকবে সেটা দিতে হবে। তারপরে বডি অফ দ্য লেটার, চিঠিতে কি লিখবে। ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, তোমার বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্টের রেসপন্সে, উত্তরে, ইন টেলিগ্রাম, যেটা তুমি যে অ্যাডভার্টাইজমেন্টটা তুমি টেলিগ্রামে, যে অ্যাডভার্টাইজমেন্টটা আপনি টেলিগ্রামে দিয়েছেন, ডেটেড 19 জুলাই 2014, 19 জুলাই 2014 সালে, 2014 সালে, আই উইশ টু গেট মাই সেলফ এনরোলড, আমি ইচ্ছা করি বা আমি চাই আমাকে নথিভুক্ত করতে, ইন ইউর ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানে, টু পারসিউ দ্য বেসিক কম্পিউটার কোর্স, বেসিক কম্পিউটার কোর্সটা করার জন্য। প্লিজ লেট মি নো, প্লিজ মানে দয়া করে, লেট মি নো আমাকে জানতে দিন, দ্য ফলোয়িং, নিচের জিনিসগুলো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন মানে যত তাড়াতাড়ি, সুন মানে তাড়াতাড়ি, অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব। এলিজিবিলিটি, মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, এলিজিবিলিটি মানে হচ্ছে, আর মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে যোগ্যতা, কি যোগ্যতা থাকলে সেখানে ভর্তি হতে পারবে। তারপরে অবলিক দিয়ে লেখা আছে মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, কি মিনিমাম কোয়ালিফিকেশান বা কি কোয়ালিফিকেশান লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে। বিএডটা কোর্স ফি, কোর্সের জন্য কত টাকা লাগবে। সিএডটা ডিউরেশন অফ দ্য কোর্স, কোর্সটা কতদিন ধরে চলবে, ডিউরেশন মানে সময়কাল। আর ডিএডটা দ্য প্রবাবেল উইকলি ক্লাস রুটিন, সম্ভাব্য সপ্তাহের ক্লাস রুটিন, এগুলো তুমি জানতে চাইছো। আই হোপ টু রিসিভ অ্যান আর্লি রিপ্লাই ফ্রম ইউ, আমি আশা করি গ্রহণ করব একটা তাড়াতাড়ি আর্লি রিপ্লাই, উত্তর, ফ্রম ইউ, আপনার কাছ থেকে। এবার দেখো এখানে লিখতে হচ্ছে থ্যাঙ্কিং ইউ, থ্যাঙ্কিং ইউ লিখতে হচ্ছে। তারপরে লিখতে হবে ইয়োর্স সিনসিয়ারলি। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইয়োর সিনসিয়ারলিতে 5 নম্বর দেওয়া আছে। এটা হচ্ছে সাবস্ক্রিপশন, এটা হচ্ছে তোমাকে ইয়োর সিনসিয়ারলি, এরকম একটা ইয়োর্স ফেইথফুলি এরকম লিখতে হয়। আর তারপরে হচ্ছে দিতে হবে তোমার নাম দিতে হবে, যে চিঠিটি লিখছে তার নাম দিতে হবে। এবার ঠিকানা, যে চিঠি লিখছে তার ঠিকানা, এবং তার নিচে ডেট দিতে হবে। এই রকমভাবে চিঠিটা লিখতে হবে। এখানে দেখো তোমরা স্পষ্ট বুঝতে পারছো, 1 থেকে রয়েছে এখানে 8 নম্বর, এই পয়েন্টগুলো কিন্তু ঠিকঠাক দিতে হবে, তারপরে কিন্তু চিঠিটা তৈরি হবে। এগুলো যদি তোমরা কোনো একটা মিস করো তাহলে তোমাদের নাম্বার কিন্তু অনেক কমে যাবে। এবার আসি পরেরটায়। এটা এখনও রয়েছে এ ফরম্যাট লেটার ইনকোয়ারিং অ্যাবাউট সামথিং। এবার পরেরটা আছে এ ফরম্যাট লেটার ইনকোয়ারিং অ্যাবাউট সামথিং রিলেটেড টু দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড ইজ এ লেটার অফ ইনকোয়ারি। একটা ফর্মাল, এ ফরম্যাট লেটার ইনকোয়ারিং অ্যাবাউট, একটা
ফরম্যাট লেটার, যেটা ইনকোয়ারি করছে, ইনকোয়ারিং অ্যাবাউট সামথিং, কিছু সম্পর্কে, ইনকোয়ারি অ্যাবাউট সামথিং, যেটা কোনো কিছু নিয়ে ইনকোয়ারি করছে, রিলেটেড টু দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড, যেটা কিনা সম্পর্কিত প্রফেশনাল পেশাগত জগতের প্রতি, ইজ এ লেটার অফ ইনকোয়ারি, এটাকে বলা হয় লেটার অফ ইনকোয়ারি। এ ফর্মাল লেটার, একটা ফর্মাল লেটার মানে বুঝতেই পারছো, যেটা কোনো ফর্মাল কোনো জায়গায় লেখা হয়, যেমন কোনো একটা ইনস্টিটিউশনে লেখা হয়, যেমন স্কুলের চিঠি, এগুলো হচ্ছে ফর্মাল লেটার। আর বন্ধুর কাছে যে লেটার তোমরা লেখো বা নিজের আত্মীয় স্বজনের কাছে যে লেটার লেখো, সেগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। তাহলে হচ্ছে এটা একটা ফর্মাল লেটার, ইনকোয়ারিং অ্যাবাউট সামথিং রিলেটেড টু দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড, যেটা পেশাগত পেশাগত কাজের সঙ্গে যুক্ত, ইজ এ লেটার অফ ইনকোয়ারি। এটা হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান লেটার। ইট ইজ জেনারেলি ইট হ্যাজ জেনারেলি 8 মেইন পার্টস। এই লেটারের সাধারণত জেনারেলি 8টা পার্ট থাকে। এই 8টা পার্ট তোমরা এখানে দেখেই নিয়েছো। এবারে পরেরটা হচ্ছে টু হুম। এটার 8টা পার্ট থাকে। ইট হ্যাজ জেনারেলি 8 মেইন পার্টস। এই 8টা পার্ট কি কি? টু হুম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, কাকে তোমরা চিঠিটা লিখছো, সেটা হচ্ছে 1 নম্বর পার্ট। নেম, ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস, তোমাদেরকে যাকে লিখছো তার নাম, ডেজিগনেশন, তার পদমর্যাদা এবং তার ঠিকানা দিতে হবে। অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেসি, এবং পত্র প্রাপক মানে যে পত্রটা গ্রহণ করছে অ্যাড্রেসি, তার অ্যাড্রেসটা দিতে হবে। পরেরটা হচ্ছে সাবজেক্ট অফ দ্য লেটার ইন ব্রিফ, লেটারের বিষয়বস্তু সাবজেক্টটা সংক্ষেপে দিতে হবে। আর তারপরে তোমাদের দিতে হবে গ্রিটিং বা স্যালুটেশন, অর্থাৎ তাকে স্যার বলবে বা ম্যাডাম বলবে, এইটা দিতে হবে। পরেরটা হচ্ছে চারেরটা হচ্ছে বডি অফ দ্য লেটার, লেটারের বিষয়বস্তু এখানে তোমাদের লিখতে হবে। 5এরটা হচ্ছে সাবস্ক্রিপশন, এখানে তোমাদের লিখতে হবে ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স সিনসিয়ারলি, এগুলো লিখতে হবে। আর তারপরে 6এরটা সিগনেচার দিতে হবে, তোমার সিগনেচার, নেম অফ দ্য পারসন রাইটিং দ্য লেটার, যে চিঠি লিখছে তার সিগনেচার বা নাম দিতে হবে। আর 7 দ্য রাইটার্স অ্যাড্রেস, যে চিঠিটা লিখছে, অর্থাৎ তুমি যদি চিঠি লেখো তোমার অ্যাড্রেস দিতে হবে। আর ডেট অফ রাইটিং, যে ডেটে চিঠিটা লেখা হচ্ছে সেই ডেটটা অবশ্যই দিতে হবে। দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য পারসন টু হুম দ্য লেটার ইজ সেন্ট, নাম এবং অ্যাড্রেস টু অফ দ্য পারসন, ওই ব্যক্তির যাকে চিঠিটা দেওয়া হচ্ছে, ইজ সেন্ট ইন রিটেন, ইজ রিটেন অন দ্য এনভেলপ, যাকে চিঠিটা দেওয়া হচ্ছে তার যে নাম এবং অ্যাড্রেস সেটা কিন্তু সেটা কিন্তু লিখতে হবে এনভেলপ মানে খামের উপরে লিখতে হবে, যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ তার নাম এবং তার অ্যাড্রেস। এবার এক্সারসাইজ 6, এখানে একটা চিঠি লিখতে বলা হয়েছে। আমি তোমাদের জন্য চিঠিটা খুব সহজভাবে লিখে দিয়েছি। রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস, একটা চিঠি লেখো 100 শব্দের মধ্যে। টু দ্য পোস্টম্যানকে অফ ইয়োর টু দ্য পোস্টমাস্টার, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লেখো। টু দ্য পোস্টমাস্টারকে অফ ইয়োর লোকালিটি, তোমাদের অঞ্চলের। ইনফর্মিং হিম, তাকে জানিয়ে। অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার, লস সম্পর্কে, হারিয়ে যাওয়া সম্পর্কে, একটা গুরুত্বপূর্ণ চিঠি হারিয়ে গেছে। অ্যাড্রেস টু ইউ, যেটা তোমাকে দেওয়া হয়েছিল, তোমার অ্যাড্রেসে দেওয়া হয়েছিল। অ্যান্ড
রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট, এবং তুমি তাকে রিকোয়েস্ট করো, পোস্টমাস্টারকে রিকোয়েস্ট করো টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে, গেট ইট, এই লেটারটাকে খুঁজে পাওয়ার জন্য। তাহলে এখানে দেখো আগের মতো এখানে লেখা হচ্ছে টু দ্য পোস্টমাস্টার, পর্ণশ্রী পোস্ট অফিস, তোমরা যে পোস্ট অফিস তার ঠিকানা দেবে, বেহালা কলকাতা 7,60,000। এটা তোমরা তোমাদের মতো করে তোমরা যে অঞ্চলে থাকো সেই অঞ্চলের পোস্ট অফিসের নাম দিয়ে দেবে এবং ঠিকানা দিয়ে দেবে। সাবজেক্ট দিতে হবে, আমি আগেও বলেছি, লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার, একটা গুরুত্বপূর্ণ লেটার, চিঠির লস মানে সেটা হারিয়ে যাওয়া, এটা হচ্ছে সাবজেক্ট। স্যার, মহাশয়, আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশান, আমি পছন্দ করি, টু ড্র ইউর অ্যাটেনশান, আপনার মনোযোগকে আকর্ষণ করতে, টু দ্য ফ্যাক্ট, এই ঘটনার প্রতি, দ্যাট এ লেটার রিটেন টু মি, যে দ্যাট মানে যে এই লেটার, একটা চিঠি, রিটেন টু মি যেটা আমার কাছে লেখা হয়েছিল, হ্যাজ গন মিসিং, সেই লেটারটা হারিয়ে গেছে। ইট ওয়াজ সেন্ট টু মি, এটা আমার কাছে পাঠানো হয়েছিল, এ উইক এগো, এক সপ্তাহ আগে, বাট আই হ্যাভ নট রিসিভড ইট টিল নাও, এটা আমি এখনও চিঠিটা আমি পাইনি। আই লুকড ফর ইট, আমি এটাকে খুঁজেছিলাম। অ্যাট দ্য পোস্ট অফিস, আমি পোস্ট অফিসে খুঁজেছিলাম। সেভারেল টাইমস, অনেকবার আমি পোস্ট অফিসে লেটারটা খুঁজেছিলাম। দ্য লেটার ইজ ফ্রম দিল্লি, লেটারটা দিল্লির থেকে ছিল। ইট ইজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। উইদাউট মানে ছাড়া, হুইচ মানে যে লেটারটা ছাড়া, আই ক্যানট রিপোর্ট টু মাই এমপ্লয়ার্স, আমি আমার এমপ্লয়ার্স মানে হচ্ছে আমাকে যারা নিয়োগ করবে, নিয়োগকর্তাদের সামনে আমি যেতে পারবো না এই চিঠিটা ছাড়া, উইদাউট মানে ছাড়া। এবারে দেখো লাস্ট, কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার, দয়া করে এই বিষয়টাকে তদন্ত করুন। সিরিয়াসলি, খোঁজ নিন। সিরিয়াসলি মানে সিরিয়াসভাবে, যত্ন সহকারে। অ্যান্ড টেক নেসেসারি স্টেপস, এবং নিন প্রয়োজনীয় পদক্ষেপ। টু হেল্প মি, আমাকে সাহায্য করার জন্য। গেট দ্য লেটার, চিঠিটাকে পাওয়ার জন্য। অ্যাজ কুইক অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এবার দেখো তোমাদের যেরকম আগের চিঠিটায় লিখেছিলে সেরকম লেখা ছিল সেরকম লিখতে হবে। এখানে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ আপনাকে। ইয়োর্স সিনসিয়ারলি, আপনার আন্তরিক। এবার যে চিঠিটা লিখছে তার নাম এখানে হবে। তুমি যদি পরীক্ষার সময় চিঠিটা লেখো তাহলে তোমার নাম বসিয়ে দেবে, আর তোমার বাড়ির ঠিকানা কিন্তু এখানে অবশ্যই বসাতে হবে, এবং নিচে মনে করে একটা চিঠি লেখার ডেটটা বসাতে হবে। তাহলে বুঝতে পারছো তোমরা? আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক দিও, কমেন্ট বক্সে তোমাদের প্রতিক্রিয়া জানাবে। কোনো অসুবিধা হলে তাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ও সহপাঠীদের মধ্যে শেয়ার করে দিও। ইংলিশে কথা বলতে হলে আমার স্পোকেন ক্লাসগুলো ফলো করো। অনলাইনে ক্লাস করতে হলে আমার ফেসবুকে যোগাযোগ করো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে ইংলিশ গ্রামার শিখিয়ে দেবো। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, ভালো থেকো।